সকালে চিঠিপত্র, রবীন্দ্রনাথের কথা বলা যায় যে সকালে চিঠিপত্র লিখলেন, বিকেলে উপন্যাস লিখলেন, রাতে কবিতা লিখলেন, আর ঘুমোবার আগে একটা ছোট গল্পের দুটো পৃষ্ঠা লিখলেন। আবার কেউ আছেন যিনি একটা উপন্যাস লিখছেন, উনি আর কিছুই করছেন না, শুধু একটা উপন্যাসই লিখছেন। আবার কেউ ডায়েরি লিখছেন, শুধু ডায়েরি লিখছেন। ধরা যাক একজন মানুষের বয়স 65 বছর, তিনি সারা জীবনে 50টা বইয়ের রিভিউ লিখেছেন। যেমন আমাদের আব্দুল মান্নান সৈয়দের একটা বই আছে বুক রিভিউ, শুধু বুক রিভিউ দিয়ে একটা বই আছে আব্দুল মান্নান সৈয়দের। এখন এই বুক রিভিউগুলো নিয়ে কোনো লেখক চাইতে পারেন যে আমি একটা বই বের করব। এগুলি তার বিভিন্ন সময়ে বিভিন্ন উপলক্ষে বুক রিভিউগুলো তিনি লিখেছেন। এখন এই সব বুক রিভিউ উনি করলেন কি, একটার পর একটা দিয়ে একটা ম্যানুস্ক্রিপ্ট তৈরি করলেন। এই ম্যানুস্ক্রিপ্টটি যদি আমার কাছে আসে, আমি কিন্তু এই 70টি বুক রিভিউর কোনো বর্গ না করে বা এটা কোনো বিন্যাস না দেখে আমি এটা বই করব না। আমি চাইব তিনি যদি সত্যি শুধু তার বুক রিভিউগুলো নিয়ে একটা বই করতে চান, আমি চাইব তিনি সেই বুক রিভিউগুলোকে কতগুলো বর্গে বিভক্ত করবেন। যেমন উপন্যাসের আলোচনাগুলোকে একটা বর্গে ভাগ করবেন। আপনারা দেখবেন বাতিঘরের একটা বই আছে জয় গোস্বামীর, এটা হচ্ছে 5 জন কবির কবিতা নিয়ে। আসলে উনি বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে শঙ্খ ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, উৎপল কুমার বসু এবং আরেকজন আমার এই মুহূর্তে মনে পড়ছে না, শক্তি চট্টোপাধ্যায় হতে পারে, তিনি কিন্তু এই রচনাগুলোকে আগে 5টা ভাগে ভাগ করে ফেলেছেন। যে জীবনানন্দ দাশের উপরে যে লেখাগুলো সেটা একসঙ্গে যাবে, রবীন্দ্রনাথের উপর যে লেখাগুলো সেগুলো একসঙ্গে যাবে, উৎপল কুমার বসুর উপর যে লেখাগুলো সেগুলো একসঙ্গে যাবে। তাহলে এটা একটা গোছানো হলো। আপনি এই বইটা পড়লে দেখবেন উনি কিন্তু রবীন্দ্রনাথকে দিয়ে শুরু করেননি, উনি শুরু করেছেন শঙ্খ ঘোষকে দিয়ে। তার মানে উনি আবার জিনিসটাকে লেখকদের জন্মের কাল অনুক্রম করে সাজাননি, উনি বিষয়কে ধরেছেন। তিনি মনে করেছেন যে শঙ্খ ঘোষ প্রথমে, তারপরে শক্তি, তারপরে উনি দিয়েছেন রবীন্দ্রনাথ, তারপর দিয়েছেন উৎপল কুমার বসু, তারপরে জীবনানন্দ দাশ, তারপর রবীন্দ্রনাথ সবার শেষ, অর্থাৎ উল্টা দিক। অর্থাৎ আপনি যা কিছু লিখবেন সব এক জায়গায় দিলে এটা পাণ্ডুলিপি হয় না। পাণ্ডুলিপিটাকে একটা পরিকল্পনার আওতায় আনতে হয়। আপনি যখন কবিতার বইয়ের একটা পাণ্ডুলিপি করেন, আপনি কি করবেন? আপনি হয়তো দেখবেন যে আপনি জীবনানন্দ দাশের রূপসী বাংলার কবিতাগুলো যদি দেখেন আর বনলতা সেনের কবিতাগুলো দেখবেন যে রূপসী বাংলার কবিতাগুলোর ফর্ম আর বনলতা সেনের কবিতাগুলোর ফর্ম কিন্তু আলাদা। এবং জীবন দাস, আমরা তার সমালোচকদের বক্তব্যের মাধ্যমে জানতে পারি যে রূপসী বাংলা, যেটা তিনি নিজে নাম রেখেছিলেন বাংলার বিশ্বস্ত নীলিমা, কবিতাগুলো বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যায় না, এই কবিতার ফর্মটা নিয়ে তিনি একটু অনিশ্চিত ছিলেন যে বলা যায় যে হয়তো এটা জসীমউদ্দিনের ফর্মের মতো মানুষ মনে করবে কিনা। আসলে এটা জসীমউদ্দিনের ফর্মের চেয়ে অনেক পরের একটা ফর্ম, এবং পরে তো এই বইটা ব্যাপকভাবে বাংলা ভাষায় গৃহীত হয়েছে। তো আবার ঝরাপালা তার হচ্ছে প্রথম বই, যে বইটা দেখবেন আপনি নজরুল ইসলামের অনেক প্রভাব আছে তার অনেক কবিতার মধ্যে, সেগুলো দিয়ে প্রথম বইটা করেছেন উনি সম্ভবত 27 বা 29 সালে। এরপরে বেরোলো ধূসর বাংলা, সম্পূর্ণ আলাদা। আর বনলতা সেন যখন গেছেন তিনি অনেক পরিণত। তাহলে তারা এগুলো কিভাবে বুঝতেন আর আমরা কেন বুঝি না? আবার দেখেন রবীন্দ্রনাথের অনেক কবিতার বইয়ের পাণ্ডুলিপি গোছানো নিয়ে আমার কখনো কখনো একটু কম পছন্দ হয়।
যেমন বলাকা বইটাতে যেখানে ঝড়ের কেয়ার মতো কবিতা আছে, যেখানে বলাকার মতো কবিতা আছে, সেখানে সবুজের অভিযান নামে কবিতা আছে একটা, ওরে ওই কাঁচা আত্মরাদের ঘামের তুই বাঁচা, যেখানে বলাকায় আছে যে পর্বত চাহিল হতে বৈশাখের নিরুদ্দেশ মেঘ, তরু শ্রেণী চাহে পাখা মেলি, মাটির বন্ধন ফেলি আকাশের খুঁজিতে কিনারা। কিংবা ওই কবিতাটা যে হেতা নয় হেতা নয়, বন্দরের কাল হলো শেষ, হেতা নয় অন্য কথা অন্য কোনখানে। কি সাংঘাতিক! তার মধ্যে আবার একটা ছড়া টাইপের একটা কবিতা। রবীন্দ্রনাথের অনেক বইতে এই ঠাপে দেখবেন, সোনাত্তরিতে দেখবেন, মানসীতে দেখবেন। কিন্তু আবার শেষ লেখা, যদিও একদম শেষ, যেটা রবীন্দ্রনাথ মারা গেছেন শ্রাবণ মাসে, যেটা বইটা বেরিয়েছে ভাদ্র মাসে, পরের মাসে রবীন্দ্রনাথের মৃত্যুর পরে, অদ্ভুত মিল কবিতাগুলোর মধ্যে। রূপনারায়ণ বলে জেগে উঠিলাম দেখিলাম এই জগৎ সত্য নয়, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। আমি বলতে চাচ্ছি যে আপনি একটা গল্পের পাণ্ডুলিপি যখন করবেন, আপনার হাতে হয়তো 30টি গল্প আছে, 30টি গল্পই একটা বইতে না দিয়ে বরং একটা সিমিলারিটি, একটা সাযুজ্য আবিষ্কার করা। আপনি 30 জনের সাক্ষাৎকার নিয়েছেন, যে সাদ্দাত শরীফের একটা বই আছে দেখবেন, আলাপে ঝালাপে, ওই বইয়ের সাক্ষাৎকারগুলি তিনি কিভাবে বিন্যস্ত করেছেন আপনারা দেখতে পারেন। অনেক সাক্ষাৎকার উনি দেনই, কারণ তার দেখা যাচ্ছে যে এই সাক্ষাৎকারগুলোর সঙ্গে ওই সাক্ষাৎকারগুলো কতগুলো তফাৎ আছে। উনি যদি এরপরে কখনো বই করেন, আমার ধারণা আর করবেন না, কারণ ওইগুলোকে তিনি খুব গুরুত্বপূর্ণ মনে করেন না। যেগুলোকে উনি গুরুত্বপূর্ণ মনে করেন সেগুলো অনেকগুলো সেগমেন্টে, অনেকগুলো বিভাগে বিভক্ত করে পর্যায়ক্রমে বিন্যস্ত করেছে। কবিতার ক্ষেত্রেও তাই। অর্থাৎ সব লেখা যা লিখলাম গত 1 বছর তা দিয়ে একটা বই করলাম, তারপরে 1 বছর যা লিখলাম তা দিয়ে একটা বই করলাম, এইটা আসলে ম্যানুস্ক্রিপ্ট হয় না। এটাকে আপনি হজবরল বলতে পারেন, এটাকে আপনি বলতে পারেন হজবরল। এটা একটু বোঝানো থাকতে হবে। আর যখন সেই পাণ্ডুলিপি প্রকাশককে দেবেন, তাতে আপনি কি দেবেন? প্রকাশককে দিতে হবে এই ম্যানুস্ক্রিপ্টের মধ্যে কি আছে এই সম্পর্কে একটা ধারণা নিয়ে 1 পৃষ্ঠার একটা অভিমত দেবেন। যিনি লেখক তার একটা পরিচিতি দেবেন, সূচিপত্র করে দেবেন, পৃষ্ঠা নম্বর বসাবেন না, কারণ এটা যখন বইতে বিন্যস্ত হবে ওই পৃষ্ঠা নম্বর থাকবে না। এটা প্রকাশকের জন্য একটা ঝামেলা। তারপরে প্রকাশককে পাঠিয়ে দিতে পারেন বা প্রকাশককে যোগাযোগ করতে পারেন। এই ক্ষেত্রে প্রকাশক আপনাকে দুটো কথা বলতে পারে। প্রকাশক বলতে পারেন আপনি শুধু প্রস্তাবটা পাঠান, আপনার যে বই আমাকে করতে বলছেন আপনি, সেই বইটার একটা প্রস্তাব পাঠান। সেই বইটাতে কি আছে, কয়টা অধ্যায় আছে, কি বিষয় আছে, এটা 2-3 পৃষ্ঠার একটা প্রস্তাব আমার কাছে পাঠান। সেই প্রস্তাব যদি প্রকাশকের পছন্দ হয়, তখন তিনি বলবেন আপনি আমাকে চূড়ান্ত ম্যানুস্ক্রিপ্ট পাঠান। চূড়ান্ত শব্দটি আসলে দরকার নেই, ম্যানুস্ক্রিপ্ট মানে ম্যানুস্ক্রিপ্ট। আসলে উনি বলতে চাচ্ছেন এই ম্যানুস্ক্রিপ্টের উপর আপনি আর কোনো কাজ করবেন না। আমার বইয়ের সংখ্যা খুবই কম, কিন্তু আমি যখনই আমার প্রকাশককে আমার পাণ্ডুলিপি দিয়েছি, যখন আমি এই বইয়ের জগতে ছিলাম না, তখনও আমি প্রকাশককে পরে একটা শব্দেরই বদল দিয়ে দিই। কথা প্রকাশ থেকে আমার বই বেরিয়েছে, ঐতিহ্য থেকে আমার বই বেরিয়েছে, ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে আমার বই বেরিয়েছে, সংবেদ থেকে আমার বই বেরিয়েছে। এই প্রকাশকদের কারোর সঙ্গে দেখা হলে আপনি জানতে পারবেন যে আমি ম্যানুস্ক্রিপ্ট দেওয়ার পরে একটা শব্দ চেঞ্জ করি। কিন্তু আমার অভিজ্ঞতা বলে ম্যানুস্ক্রিপ্টের কাজ চূড়ান্ত হয়েছে, লেখকের সঙ্গে চুক্তি হয়েছে, তারপরে লেখক বলছেন আমি আপনাকে যে পাণ্ডুলিপি দিয়েছিলাম ওইটা ফেলে দেন, আমি আর একটু রিভাইস একটা পাণ্ডুলিপি দেব। তখন লেখকের সঙ্গে প্রকাশকের শুরু হয় সংঘাত, যে আমি তো এটা প্রুফ দেখেছি 2 বার, একজন এডিটর দেখেছেন, এখন আপনি যদি আমাকে পরিবর্তন করে আবার পাণ্ডুলিপিটা দেন, তাহলে আমাকে আবার 2 বার প্রুফ দেখতে হবে, ফাইনাল প্রুফ তো তখনও হয়নি, আবার আমাকে রিভিউয়ারের কাছে যেতে হবে, আবার আমাকে এডিটরের কাছে যেতে হবে। তাহলে এই খরচগুলো কে দেবে? বা এই মনোযোগ, আবার বাংলাদেশে এত এডিটর কোথায়?
বাংলাদেশে আপনি প্রুফ রিডার পাবেন, যাদেরকে আমরা এখন আর প্রুফ রিডার বলি না, আমরা বলি সম্পাদনার সহকারী। কিন্তু তাহলে এইগুলি করতে গেলে প্রকাশক আপনাকে বলতে পারে যে আপনার বই আমরা আর করবো না, বা বলতে পারে যে এখন যে খরচগুলো হবে এগুলো আপনি দেবেন। তো লেখককে একটা ম্যানুস্ক্রিপ্ট তৈরি করার সময় তাকে গুছানো হতে হবে, তাকে বিষয়ের পারম্পর্যের মধ্যে একটা ধারাবাহিকতা থাকতে হবে, লেখাগুলো সুবিন্যস্ত হতে হবে। পাশাপাশি আমার একটা পরামর্শ বাংলাদেশের প্রকাশনার ব্যাপারে, আমি মনে করি লেখক তার ম্যানুস্ক্রিপ্টটা নিজের উদ্যোগে একজন অপেক্ষাকৃত ভালো সম্পাদনা সহকারী, বা আমরা যেটা আগে থেকে বলতাম প্রুফ রিডার, তাকে দিয়ে একটা প্রুফ দেখিয়ে প্রকাশককে দেবেন। তাতে কি সুবিধা হবে? যেমন সম্প্রতি আমরা একটা ম্যানুস্ক্রিপ্ট আবুল মোমেনকে দিয়েছি দেখার জন্য। তাকে বললাম আপনি বানান দেখবেন না, কারণ একটা তারা ছিল। মোহন ভাই বললেন 2 পৃষ্ঠা দেখার পরে, রাশেদ এই বানান যে ভুল আছে এটা তো আমার মনোযোগ নষ্ট করতেছে। ফলে আপনি যদি প্রুফ রিডারকে না দেখিয়ে একটা পাণ্ডুলিপি দেন, এবং সত্যিকার অর্থে যতই আপনি বানান জানেন আপনার এখানে কিছু গোলমাল থাকবে। আনিসুজ্জামান স্যারের বই করেছি, আনিসুজ্জামান স্যার আমাকে বারবার বলেছে শোনো আগে ভালো করে প্রুফ দেখাও। ফাইনালি আমি একটু দেখব। আপনি যদি প্রুফ দেখিয়ে একজন প্রকাশককে একটা ম্যানুস্ক্রিপ্ট দেন, তাহলে সেই ম্যানুস্ক্রিপ্টটা যদি রিভিউয়ারের কাছে যায়, একটু ব্র্যাকেটে বলে রাখি এগুলো কিন্তু অনেক প্রকাশক করে না, আমি সেইগুলোতে যাচ্ছি না। আমি একটা পদ্ধতিগত একটা বিষয়ে পদ্ধতিগত আলোচনা করছি। যদি আপনার বানানগুলো যদি ভুল থাকে, সেগুলো যদি একজন প্রুফ রিডারকে দিয়ে 10 ফর্মার একটা বইয়ের প্রুফ দেখতে বড় জোর আপনার বাংলাদেশের টাকায় 5,000 টাকা লাগবে সর্বোচ্চ, তাই না? সেটা যদি দেখিয়ে দেন তাহলে রিভিউয়ারকে যখন পাঠাবে তাকে কিন্তু আর বানান দিকে দেখতে হবে না, বিষয়টাতে তিনি মনোযোগ দিতে পারবেন। আর বানান যদি লাইনে লাইনে ভুল থাকে তিনি 3 পৃষ্ঠা পড়েই, বাকিটা না পড়েই কিন্তু আপনাকে মতামত দিয়ে দিবেন যে এটা প্রকাশ করার কোনো দরকার নেই। এই লেখকের বাংলা ভাষা সম্পর্কে কোনো ধারণাই নেই। যদি আপনি প্রকাশকের কাছ থেকে ভালো বিবেচনা পেতে চান, আমি যদি প্রকাশকের কাছ থেকে ভালো বিবেচনা পেতে চাই, তাহলে আমার কাজ হবে যদ্দূর সম্ভব সেখানে বানান এবং বাক্য নির্ভুল আছে কিনা এটা দেখে এটা বিবেচনা করে উপস্থাপন করা। এটা না দিলে হয় কি, প্রকাশকের একটা সুবিধা, পাণ্ডুলিপি বাতিল করতে তার বেশিক্ষণ সময় লাগে না। আর যখন আপনি এগুলি দেখে দিবেন, তাকে বাতিল করতে 1 মাস সময় লাগবে, করব কি করব না। আবার কতগুলো বিষয় আছে যে তথ্য, একটা করতে গেলাম বানানের দিকে। আপনি যদি রবীন্দ্রনাথের জন্ম লেখেন 1851, মধুসূদনের জন্ম লেখেন 1835, 3-4টা বড় ভুল পাইলে পাণ্ডুলিপি কিন্তু আর রিভিউয়ার করবে না। মানে বেসিক কতগুলো জিনিস যদি আপনার মধ্যে ক্লিয়ার না থাকে, আপনি জীবন দাসের একটা কবিতা কোট করে লিখতেছেন, কবিতাটা লেখক হিসেবে উৎপল কুমার বসুর নাম, এরকম 2-3টা দেখলে বলো যে এই পাণ্ডুলিপিটা করার কোনো মানেই নেই। তথ্য যথাযথ হতে হবে, বানান ঠিক হতে হবে, বাক্য ঠিক হতে হবে। এগুলো কিন্তু একটা গল্পের, একটা কবিতার, একটা উপন্যাসের ভালো মন্দ নির্ভর করে না। এগুলো কোনো কিছুর উপরে কিন্তু একটা গল্প ভালো কিনা তা নির্ভর করছে না। আপনি নির্ভুল বানান, নির্ভুল বাক্য, সব তথ্য ঠিক আছে, তখন লেখক দেখবে যে এটা গল্প হিসেবে কেমন, এটা উপন্যাস হিসেবে কেমন, এটা কবিতার ম্যানুস্ক্রিপ্ট হিসেবে কেমন। এইগুলি কিন্তু প্রকাশককে ঝামেলা থেকে বাঁচানোর জন্য 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কোনো প্রকাশকের আসলে প্রুফ রিডিং ভালো না, সম্পাদক নেই, তো এইগুলো আপনি করে দিলে হবে কি, আপনার বইটা অপেক্ষাকৃত ভালোভাবে বেরোতে পারবে। আমরা অনেক লেখককে দেখি আমাদেরকে বলেন শুনেন বই কিন্তু রেডি, আমরা মেকআপ করে ফেলছি, আপনি শুধু ছাপবেন। এই কথা যে বলে তার বই আমি করি না কখনো। যে বই মেকআপ দিয়ে পাঠায় ওর বই আমি করতে রাজি না, কারণ এটা লেখকের কাজ না। লেখকের কাজ প্রথমে এটা রিভিউয়ার দেখবেন, তিনি মতামত দেবেন,
সেই মতামত হতে পারে এই এই পাণ্ডুলিপিটি প্রকাশযোগ্য নয়, সেই মতামত হতে পারে এই পাণ্ডুলিপি প্রকাশযোগ্য, সেই পাণ্ডুলিপি হতে পারে এই পাণ্ডুলিপিটি প্রকাশ করা যেতে পারে তবে। এবার তবেতে আসে। প্রফেসর আলী রিয়াজের একটা বই রিভিউ করেছেন প্রফেসর হাসানুজ্জামান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। তিনি বলেছেন এই পাণ্ডুলিপিটি প্রকাশযোগ্য, শুধু আমার একটা প্রস্তাব আছে, কারণ আলী রিয়াজের বই। উনি বললেন যে 9 এবং 10 নম্বর চ্যাপ্টার হিসেবে 2টা চ্যাপ্টার হওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। তিনি বলছেন যে 9 নাম্বার এবং 10 নাম্বার চ্যাপ্টার 2টা অধ্যায় একটা অধ্যায়ের মধ্যে মার্জ করে দেওয়া যেতে পারে, তাহলে পাণ্ডুলিপিটা আরো ভালো হবে। আমরা আবার প্রকাশক হিসেবে রিভিউয়ার যে ভাষায় লেখেন সেই ভাষায় কিন্তু প্রকাশককে জানা। অনেক সময় রিভিউয়ার কিন্তু অনেক ক্ষুব্ধ হয়ে অনেক কথা লেখেন, কিন্তু বইটা প্রকাশ করতে বললেন কিন্তু কিছু মতামত ক্ষুব্ধ হয়ে যে এই লেখক এটা করা ঠিক হয়েছে। আমরা আবার কি করি, সেটাকে মাইল করে ঘুরিয়ে খুব সুন্দর করে লেখককে বুঝিয়ে বলে যে আমাদের রিভিউয়ার যিনি পর্যালোচনা করেন তিনি বলছেন যে এই প্রস্তাব দিয়েছেন। এবং আমার মনে আছে আলী রিয়াজ 15 দিন পর আমাকে বললেন হ্যাঁ ওনার মতামত ঠিক আছে, আমি 9 এবং 10 নম্বর চ্যাপ্টার একটা চ্যাপ্টারের মধ্যে মার্জ করে দিচ্ছি, তাহলে একটা চ্যাপ্টার কমে যাবে। এটা আসলেই 2টা চ্যাপ্টার হওয়ার প্রয়োজন নেই। সো এই ধাপগুলো পার হয়ে যদি আমরা যেতে পারি তাহলে বেশ কিছু ভুলভ্রান্তি আমরা এড়াতে পারবো। সাম্প্রতিককালে আমরা একটা বই করব, সেই বইটা রিভিউ করেছেন আশজাদুল কিবরিয়া, প্রথম আলোর অর্থনীতি বিভাগে ছিলেন, এখন ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্ল্যানিং এডিটর। উনি কিছু তথ্যের সংশোধনী দিয়েছেন, সাল ইত্যাদি, এবং কোনো কোনো জায়গায় বলেছেন যে এই যে তথ্যটা উনি দিলেন এই তথ্যটাকে আরো হালনাগাদ করার সুযোগ আছে। এটা পোশাক শিল্পের উপর একটা বই। তখন আমরা আবার এটা লেখককে দিলাম, লেখক এই তথ্য হালনাগাদ করে দিয়েছেন আমাদের। এখানে অনেক সারণী আছে, গ্রাফ আছে, জটিল জিনিস। এখন আপনি অনেক সময় আমরা কি করি, আমরা পাণ্ডুলিপি দিয়ে বলি যে আমি এটা ফেব্রুয়ারিতে চাই, হাতে তো 3 মাস সময় আছে। একটা বই করার জন্য 3 মাস কখনোই সাফিসিয়েন্ট টাইম না। আপনি যদি পেঙ্গুইন যদি কখনো আপনার কোনো বই করতে রাজি হয় 3 বছরের মধ্যে সে করবে না। এটা আমাদের কিছু লোকজন ঢাকার, যেমন আনিসুল হকের বই হারপার কলিন্স করেছে, কারো বই পেঙ্গুইন করেছে, এইগুলি 3-4 বছর সময় নিয়েছে। এডিট এডিট এডিট, মানে আপনি কিন্তু সবকিছু করে দেওয়ার পরে আবার আপনার সঙ্গে প্রকাশকের কিছু কথাবার্তা হবে, কিন্তু আপনার পাণ্ডুলিপি গৃহীত হওয়ার পরেও কথাবার্তা হবে। সেইটা আমি এখন সেই আলোচনায় আসছি। আপনি গুছিয়ে পাণ্ডুলিপি, আমার পয়েন্টগুলো এখন কি হচ্ছে, আপনি পাণ্ডুলিপিটা গুছিয়ে দিবেন, বিষয়ে বিন্যাসটা ঠিক হতে হবে, ধারাক্রম ঠিক হতে হবে, সূচিপত্র করে দিতে হবে, প্রুফ দেখিয়ে দিতে হবে, তথ্য ঠিক থাকতে হবে, এবং ওই প্রকাশক যদি বলে আপনি আমাকে মেইলে দেন তাহলে আপনি মেলে দিতে পারবেন। প্রকাশক চাইতে পারেন যে আপনি আমাকে একটা হার্ড কপি দেবেন, একটা সফট কপি দেবেন, তাহলে আপনাকে একটা প্রিন্টও তাকে দিতে হবে। আবার প্রকাশক বলতে পারেন যে আপনি আমাকে একটা পিডিএফ কপি দেবেন, একটা সফট কপি দেবেন। সফট কপিতে আমাদের এখন টাইপে অনেক কিছু ভেঙে যায়, ফলে একটা পিডিএফ কপি থাকলে কি হবে, ওনার কোথাও সমস্যা হলে তখন উনি পিডিএফ কপিটা দেখে নিতে পারবেন। আচ্ছা, পাণ্ডুলিপিটা গৃহীত হওয়ার পরে প্রকাশক আপনাকে কি কি বলতে পারে? প্রকাশক বলতে পারেন যে এই বইটি আমরা প্রকাশ করতে চাই, এই সাবজেক্ট ভালো, কিন্তু আপনার ভাষাটা অপেক্ষাকৃত দুর্বল। তাহলে কি করতে হবে? তাহলে এটার জন্য এডিটর লাগবে। এডিটিং আবার অনেক ধরনের আছে। কিছু এডিটিং আছে প্রকাশক আপনার কাছে এটার জন্য টাকা চাইবেন না। কিছু এডিটিং আছে প্রকাশক আপনার কাছে অল্প টাকা চাইতে পারেন এডিটিং এর জন্য। আবার কিছু বই আছে, যেটা আমি গতকাল বলেছি যে
গোটা বইটায় যে স্টোরিটা বলা হয়েছে একজন নাবিক তার সমুদ্র অভিযানের নিয়ে একটা, তিনি তো লেখক নন, এবং তিনি আসলে ইংরেজি যত পারে বাইরে থাকতে থাকতে বাংলা তত পারেন না। এবং লেখাটা লিখতে লিখতে আমি দেখলাম, আমি যখন দেখি যে একটা লাইন এডিট করি উনি ধরে ফেলতে পারেন, গোটা পাণ্ডুলিপি তার মুখস্থ। তো উনি বলতে পারেন যে তাহলে এই এডিটিং এর জন্য টাকাটা আপনার কাছে তিনি চাইতে পারেন, কারণ আপনি বুঝবেন যে আসলে এটা কতটা এডিট হয়েছে। আবার দেখে গেল যে আপনার কাছ থেকে এডিটিং এর জন্য 50,000 টাকা নিল, কিন্তু আপনি পরের থেকে বুঝতে পারবেন কত এডিট হয়েছে, তার মানে এটা ভুয়া, এই প্রকাশক ভুয়া। তারপরে হতে পারে যে আপনাকে আমরা 8% রয়্যালটি দেব, আপনাকে আমরা গায়ের মূল্যের উপর রয়্যালটি দেব, কি আমরা বিক্রয় মূল্যের উপর রয়্যালটি দেব। বই যদি 2 বছরের মধ্যে বিক্রি হলে আপনি এক ধরনের রয়্যালটি পাবেন, 2 বছরের পরে যদি বই বিক্রি হয় প্রকাশক বলতে পারে যে হ্যাঁ 2 বছর বা 4 বছর একটা নির্দিষ্ট টাইম, এরপরে যদি বই বেঁচে থাকে তাহলে আমরা এগুলো শেয়ার মাপে বিক্রি করে দেব। সেক্ষেত্রে আপনি চাইলে বইগুলো কিনে নিতে পারবেন, অর্ধেক দামেই কিনে নিতে পারবেন। এক্ষেত্রে আমি প্রকাশকের সঙ্গে আপনার যে কথাগুলো হবে যে আপনাকে আমি একটা সংস্করণের রয়্যালটি দিলাম না, বা আপনি যদি সেরকম লেখক হন, আপনি যদি কনফিডেন্ট হন যে আপনার বইটা 5,000 কপি বিক্রি হবে, আপনি কিন্তু প্রকাশকের কাছে 10%, 12%, এমনকি 15% রয়্যালটি দাবি করতে পারেন। যেমন ধরেন বাংলাদেশে অনেক লেখক আছেন, মোহাম্মদ জাফর ইকবাল আছেন, আমাদের মহিউদ্দিন আহমেদ আছেন, এরা কিন্তু বদরুদ্দিন ওমর, আমার অভিজ্ঞতার কথাগুলো বলছি, তারা কিন্তু 15%-এর নিচে রয়্যালটি হলে তারা আপনাকে প্রকাশককে পাণ্ডুলিপি দেবেন না। এমনকি একজন লেখকের একটা বই আগে অন্য প্রকাশকের কাছে ছিল, সেই বই এখন চুক্তি মেয়াদ শেষ হয়েছে, আর একটা প্রকাশকের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছেন উনি, তখন তিনি ছাপা 3টা বই দিয়েছেন। এখন এটা আমাকে কম্পোজ করতে হবে, কম্পোজ করে প্রুফ দেখতে গিয়ে দেখি একটা ফর্মা অন্য বইয়ের, তার অন্য একটা বইয়ের একটা ফর্মা এই বইয়ে ঢুকে গেছে এবং এই বইয়ের একটা ফর্মার মধ্যে নেই। তখন আমরা করলাম কি, আরেকটা এডিশন বের করলাম ওই বইটার, যেহেতু আগে অন্য প্রকাশকের কাছে ছিল, সেখান থেকে এটা কম্পোজ করে ওই অংশটা যেটা অন্য বইয়ের জিনিস সেখান থেকে ছুটে গেছে সেটা বের করে বইটা আমরা সেখানে প্রতিস্থাপন করে এই বইটা বের করেছি। কিছু কিছু বইয়ে নির্ঘণ্ট থাকে। প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদের একটা বই করেছি আমরা, বাতিঘর। তো ওনার সঙ্গে একদিন আলাপ হচ্ছিল, তো ইংল্যান্ডের একটা প্রকাশনা সংস্থা তার একটা বই করেছিল, বেশ বড় বই। উনি বললেন নির্ঘণ্ট করার দায়িত্ব কিন্তু লেখকের। লেখক যদি নির্ঘণ্ট, সব বইতে কিন্তু নির্ঘণ্ট লাগে না, যদি লাগে। আদনান সৈয়দের একটা বই আমার মনে আছে, যারা যেন করছিল, তখন আমি বলছিলাম যে এই বইতে একটা নির্ঘণ্ট থাকলে ভালো হয়। শিপ জাম্পার, রাইট, ঠিক না? তো এই বইটা কিন্তু আমি বলেছিলাম তো আগে একটা এডিটরের কাছে যাওয়া দরকার। আদনান সৈয়দ উপস্থিত আছেন। এই বইটা আমি এডিট করার জন্য আমাদের এক কলিগ রাজীব হাসানকে দিয়েছিলাম। রাজীব হাসান বেশ কিছু জিনিস ধরেছে, তার মধ্যে একটা হচ্ছে বানানের অসমতা। যে অর্লিয়ান্স বানানটা আপনি 3 ভাবে লিখেছেন, নিউ অর্লিয়ান্স বা এই জাতীয়। নিউ ইয়র্ক আপনি কখনো লিখেছেন 1 শব্দ, কখনো লিখেছেন 2 শব্দ, তাহলে এগুলো পরিশ্রম কিন্তু। তারপর তথ্যে যদি ভুল থাকে, আমি আপনার বইয়ের কথা বলছি না, আমি প্রশ্নকরা বলছি। তো বলছিলাম নির্ঘণ্টের কথা, নির্ঘণ্টের খরচ কিন্তু লেখকের। তো আমি জিজ্ঞেস করলাম যে এই বইটার ব্যাপারে কি হয়েছে, বাংলাদেশি টাকায় 90,000 টাকা দিতে হয়েছে তাকে শুধু নির্ঘণ্টের ব্যাপারে, অর্থাৎ এই টাকাটা তার রয়্যালটি থেকে কাটা যাবে। কিন্তু বাংলাদেশে অনেক সিনিয়র লেখক আছেন যাদেরকে এই সমস্ত কথা বললে লাঠি দিয়ে মেরে আমার মাথা ফাটিয়ে দেবেন। তোরে বই দিছি কত না, তোরে যে পাণ্ডুলিপি দিছি কত না, তুই আমার কাছ থেকে টাকা চাস। কিন্তু নিয়ম হচ্ছে, আসলে আন্তর্জাতিক নিয়মে হচ্ছে নির্ঘণ্ট লেখকের। বুঝেন যে ওরা কি পরিমাণ মূর্খ যে। এখন নির্ঘণ্ট করা কি তো সহজ কাজ? আমরা যে নির্ঘণ্ট করি এটা লেখকের কাছ থেকে কখনোই টাকা নিতে পারি নাই। সেই নির্ঘণ্টটা আসলে খুব স্ট্যান্ডার্ড নির্ঘণ্ট না।
এখন আমি কি নির্ঘণ্ট নিয়ে বলবো? এটা তো সামান্য একটাখানি বলেন, না হলে হয় কি এগুলো এরা মনে করে যে এগুলো হাওয়ার উপর দেওয়া হয়। নির্ঘণ্ট জিনিসটা হলো প্রধানত হচ্ছে বিষয় বা সংজ্ঞা বা নাম, নাম মানে লেখকের নাম, বইয়ের নাম, প্রতিষ্ঠানের নাম, তারপরে কতগুলো ধারা, ধরেন 6 দফা। এই 6 দফা কথাটা এই বইয়ের কোন কোন জায়গায় আছে, 21 দফা কোন কোন জায়গায় আছে, কেমন মুক্তিযুদ্ধ কোন কোন জায়গায় আছে, শেখ মুজিবুর রহমান, এখন শেখ মুজিবুর রহমানকে কোথাও তিনি বলেছেন বঙ্গবন্ধু, কোথাও বলেছেন শেখ মুজিব, কোথাও আবার ভাসানীর মুখে যখন নামটা আসছে মজিবর, ভাসানী ডাকতেন মজিবর। এই সবগুলোকে কিন্তু ওই শেখ মুজিবুর রহমানের নামের আওতায় আনতে হবে আপনাকে। যিনি নির্ঘণ্ট করবেন তাকে দেখতে হবে যে এটা সবচেয়ে হয় মধ্যযুগের কোনো পাণ্ডুলিপি যদি আপনি করতে যান, দেখবেন লোকটার নাম ছিল একটা, উনি যখন প্রধানমন্ত্রী হয়েছেন তখন উনি একটা টাইটেল গ্রহণ করেছেন, মনে করেন শওকতজং। শওকতজং কিন্তু তার আসল নাম না, কোথাও কোথাও শুধু নবাব। এখন এই নবাবকে আলিবর্দি, ওই বাক্যের মধ্যে নবাবকে আলিবর্দি খানকে বোঝানো হয়েছে নাকি সিরাজদৌল্লাহকে বোঝানো হয়েছে, সুবাদার ইসলাম খানকে বোঝানো হয়েছে না শায়েস্তা খানকে বোঝানো হয়েছে? যেখানে নবাব হিসেবে, সুবেদার হিসেবে ইসলাম খানকে বোঝানো হয়েছে, সেই মুক্তিটা ইসলাম খানের সঙ্গে যাবে। যেখানে শায়েস্তা খানকে বোঝানো হয়েছে সেটা শায়েস্তা খানে যাবে। এটা টাফ একটা কাজ। এটা তো গেল আমরা যেটুকু করতে পারি। আরেকটা হলো, ধরেন আপনি মিথের উপর একটা বই লিখেছেন, কবিতায় মিথ, বার্নিকরা, তখন দেখবেন মিথ কথাটা, মিথ দিয়ে এটা ডান দিকে ঠেলে দিয়ে এবার বলবে সংজ্ঞা। মিথের সংজ্ঞা কি? তার মানে মিথের আওতায় আপনাকে কতগুলি দিচ্ছেন, এটা রানিং হবে মিথের আওতায়। মিথের সংজ্ঞা কি? তারপরে এই সংজ্ঞা হিসেবে আবার মনে করেন লেভি-স্ট্রস কি বলেছেন মিথের সংজ্ঞা হিসেবে, সেটা বইতে কোনো জায়গায় আছে, তখন সংজ্ঞার মধ্যে আসবে আবার আলাদা করে লেভি-স্ট্রস। তারপর ধরেন ওই যে মিথের শক্তি বইটা হচ্ছে ক্যাম্পবেল, বিল মায়ার্সের সঙ্গে কথোপকথন। তাহলে বিল মায়ার্স কি বলেছেন সেটা ওই সংজ্ঞাটা এখানে চলে আসবে। তারপরে মূল লেখক হচ্ছে ক্যাম্পবেল, জোসেফ ক্যাম্পবেল, তিনি কি বলেছেন সেটা ওইটার মধ্যে চলে আসবে। এই নির্ঘণ্ট করা আসলে আমাদের পক্ষে সম্ভব না, মানে যে সময় যাবে এই সময় দিয়ে আমাদের পক্ষে সম্ভব না। আচ্ছা, এখানে আরেকটা কথা, যে বইতে নির্ঘণ্ট থাকবে সেই নির্ঘণ্টের কাজটা কখন হবে? মেকআপ চূড়ান্ত, সমস্ত প্রুফ দেখা চূড়ান্ত, এই বইটা আর কেউ কখনো কোনো হাত দেবে না যতক্ষণ পর্যন্ত ছাপা না হচ্ছে, রেডি, এটা আর কোনো চেঞ্জ হবে না, তখনই শুধু নির্ঘণ্ট। অনেক সময় দেখেছি নির্ঘণ্ট হয়ে যাওয়ার পর লেখক বলছেন যে ওই জায়গায় আমাকে 3টা লাইন ঢুকাতে হবে। তখন আমি বলছি 3টা লাইন ঢুকাতে পারবেন, আমার কোনো আপত্তি নেই, ওই পৃষ্ঠা থেকে 3টা লাইন ফেলেও দিতে হবে। কারণ ওই 3টা লাইন ঢুকানোর পরে যখন ওই পৃষ্ঠাটার কিছু ম্যাটার পরের পৃষ্ঠায় যাবে, তার মানে সমস্ত এই পরের পৃষ্ঠাগুলো সবগুলোই নড়ে যাবে। তখন এই দৃশ্য লেখকের কান্না দেখে আপনি মানে প্রকাশকের কান্না দেখে আপনার চোখে পানি চলে আসবে, কি করবে? এখন মনে করেন আমার মতো লোক হলে উনি বলবেন যে তুমি নাম বাড়িতে চলে যাও এটা নিয়ে। ওয়াহিদুদ্দিন মাহমুদ হলে, বদরুদ্দিন ওমর হলে হাতে পায়ে ধরে এই 3 লাইন ম্যানেজ করা ছাড়া কোনো উপায় নেই। কারণ এইটা যদি আপনি ঢোকান তাহলে এই এতক্ষণ ধরে নির্ঘণ্ট করেছি যে পৃষ্ঠা নম্বর করতে সব বরবাদ। 6 মাসের পরিশ্রম নাই। হ্যাঁ, 6 মাসের পরিশ্রম নাই, পুরো পরিশ্রম কিন্তু মাঠ, এটা আবার করতে হবে। আচ্ছা, যাও উপন্যাসের বেলায় আমি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। ধরেন বাংলাদেশে আপনি দেখবেন অনেক লেখক আছেন, 150 পৃষ্ঠার উপন্যাস বা 200 পৃষ্ঠার একটা উপন্যাসে অধ্যায় হচ্ছে 45টা। আপনি বড় উপন্যাসের ক্ষেত্রে হারুকি মুরাকামি বলেন, চার্লস ডিকেন্স বলেন, আপনি দেখবেন যে গোটা বইতে অধ্যায় মোট 7টা। আপনি অধ্যায় করেছেন 45টা আর প্রকাশকের কাছে দাবি করছেন
প্রতিটা অধ্যায় নতুন পৃষ্ঠায় শুরু হবে। তাতে কি ঘটবে? বইটা কমপক্ষে 32 পৃষ্ঠা, 2টা ফরমা বেড়ে যাবে। এই 2টা ফরমার টাকাটা চাপটা কার উপর পড়ছে? বইয়ের দামের উপর। সেই দামটা কে দেবে? পাঠক দেবে। অনেক লোক আছে, আমি 500 টাকা হলে বইটা কিনবো, 600 টাকা হলে কিনবো না। তার মানে কিন্তু আপনি পাঠক হারাচ্ছেন। এই পাঠক লেখক হারালো, এই পাঠক প্রকাশক হারালো। এই আরো 5টা বই বেশি দেরি হলে প্রকাশক 2টা টাকা পাবে, আপনিও কিন্তু 2টা টাকা পাবেন, যদি আপনার সঙ্গে সেরকম চুক্তি হয়। এবার আমি একটু ভিন্ন ধরনের চুক্তির দিকে যাচ্ছি। সেটা হচ্ছে বাংলাদেশে বলুন, যুক্তরাষ্ট্রে বলুন, ইংল্যান্ডে বলুন, অনেক সময় প্রকাশক বলেন যে তোমার বইটা আসলে সে অর্থে আমরা অনেক বিক্রি করতে পারবো বলে মনে হচ্ছে না, কিন্তু তোমার বইটা প্রকাশ একেবারে ফেললাম না। সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো, এটাকে বলে বাই ব্যাক। এটা আমাদের ইউপিএল করে বাংলাদেশে, একমাত্র ইউপিএল এই জিনিসটা করে। অনেকেই করে, কিন্তু আমি ইউপিএল এর কথা কেন বলছি সেটা বলছি। এটা কিন্তু চুক্তির আওতায় থাকবে। আপনি একটা ম্যানুস্ক্রিপ্ট প্রকাশককে দিলেন, আমি যা যা বললাম সেগুলো তো করবেন অবশ্যই, আমিও করি। এখন প্রকাশক যদি বলে আপনি আমাকে 50,000 টাকা দেবেন, আমি যদি এগ্রি করি, আমি বলবো যে ঠিক আছে। কয় এডিশনের জন্য? একটা এডিশনের জন্য। কত কপি ছাপবেন? 500 কপি। তারপর যদি এটা পরে আবার এডিশন হয়, এমন তো হতেই পারে। ওই যে আমি যে ক্যাপ্টেনের কথা বললাম গতকাল না গত পরশু, আমার মনে নেই, ওনার সঙ্গে চুক্তি হয়েছে কি, উনি টাকা দেবেন না, কিন্তু তাকে আমরা প্রথম মুদ্রণের রয়্যালটি দেব না, কারণ সেই রয়্যালটিটা আমরা এডিটরকে দেব। চুক্তিপত্র লেখা হয়েছে এভাবে, লেখকের সঙ্গে প্রকাশকের আলোচনার ভিত্তিতে নির্ধারিত হলো যে এই বইয়ের প্রথম সংস্করণের 500 কপি বইয়ের রয়্যালটি লেখককে দেয়া হবে না, সেই রয়্যালটি সম্পাদনা বাবদ খরচ করা হবে। যদি বইটি প্রথম প্রকাশের পরে আবারও ছাপা হয়, দ্বিতীয় মুদ্রণ বা দ্বিতীয় সংস্করণ থেকে এই বইয়ের রয়্যালটি দেওয়া হবে। সেই বইয়ের এখন 5ম মুদ্রণ চলছে, অর্থাৎ এই লেখক কিন্তু এখন দ্বিতীয় মুদ্রণ থেকে রয়্যালটি পাচ্ছেন। করা এখন নাই 8%। 8% রয়্যালটি কিন্তু পাচ্ছেন কিসের উপরে? গায়ের দামের উপরে। 100 টাকার বই প্রকাশক কত টাকায় বিক্রি করে? 60 টাকায় বাংলাদেশে। এটা গড়। অর্থাৎ ধরুন আদনান সৈয়দের একটা বই বেরিয়েছে মুক্তধারা থেকে। এই বইটা যখন বাতিঘর বিক্রি করতে আনবে আমার বাতিঘরের আউটলেটে, তিনি 40% ডিসকাউন্টে বইটা আনবেন। 100 টাকার বই 60 টাকা দিয়ে কিনে বইটা আনবেন, বইটা তিনি বিক্রি করবেন 80 টাকায়। এখন প্রকাশক পেল কত? 60 টাকা, 100 টাকার মধ্যে, কিন্তু প্রকাশক রয়্যালটি দিচ্ছেন কিন্তু 100 টাকার উপরে। আনন্দবাজার পত্রিকা কিন্তু তা করে না। আনন্দবাজার পত্রিকা কত কপি ছাপবে তাও আপনাকে বলবে না, তিনি রয়্যালটি দিবেন বিক্রয়ের উপরে। আর কখনো কখনো বইকে সেল দিতে হয় না, যখন বই অনেক জমে যায় গোডাউনে, তখন আমরা দেখি যে 3 বছর আগের বইগুলো, 4 বছর আগের বইগুলো আমরা এগুলো 50% ডিসকাউন্টে বিক্রি করে দেব। এই টাকাগুলো কিন্তু প্রকাশকের ওখানে জমে রইল, কিন্তু যখন বই 50% ডিসকাউন্টে যাবে তখন ওই বইগুলোর কিন্তু আর রয়্যালটি হবে না। আমি কি বুঝাতে পারলাম স্যার? তার মানে আমি চাচ্ছি, যদি লেখককে যদি কন্ট্রিবিউট করতে হয়, লেখককে যদি কন্ট্রিবিউট না করতে হয়, লেখকের যদি প্রথম মুদ্রণের রয়্যালটি পাবেন না, পরের মুদ্রণ থেকে পাবেন, এই জাতীয় লেখকের সঙ্গে প্রকাশকের কথা হয়, যাই হোক না কেন তা আইনের আওতায় লিপিবদ্ধ থাকতে হবে। রাষ্ট্রীয় স্ট্যাম্পে যদি আপনি রাষ্ট্রীয় স্ট্যাম্পে যদি আপনি এই চুক্তিপত্র সম্পন্ন করতে পারেন, তাহলে যে কোনো ঝামেলা হলে প্রকাশক এবং লেখক উভয়ে কোর্টে যেতে পারবেন। কিন্তু যদি আপনার কোনো কাগজপত্র না থাকে প্রকাশকের কাছে, মনে করেন এমন একটা বই করলো প্রকাশক মনে করলো যে বইটা তো চলবে না, চুক্তিমুক্তি করে গেলাম, কিন্তু বইটা খুব চলছে, তখন লেখক করবে কি, পরের বছর বইটা আরেকজন প্রকাশককে দিয়ে দেবেন, তাহলে প্রকাশক ক্ষতিগ্রস্ত হলো। আমি বলতে চাচ্ছি, একটি চুক্তিপত্র শুধু লেখককেই কিন্তু নিরাপত্তা দেয় না,
একটা চুক্তিপত্র প্রকাশককে নিরাপত্তা দেয়। কারণ আমি বাংলাদেশে অনেক দেখেছি একটা বই যখন চলতে থাকে তখন নিয়ে আরেকজন প্রকাশককে দিয়ে দেয়। আমরা এরকম একটা বই করেছি, আমাদের কাছে একটা বইয়ের প্রস্তাব আসছে, এই বইটা নিয়ে কিছু ঝামেলা হয়েছিল। তখন আমি লেখককে বললাম যে আপনি যে বলছেন যে প্রকাশকের সঙ্গে এটা নিয়ে আপনার মিটমাট হয়ে গেছে, কারণ আমি যেহেতু প্রকাশক, আমি একজন প্রকাশকের সঙ্গে কখনো বিরোধে যাব না, আমি তাকে সম্মান করি, আমি তাকে মর্যাদা দিই। লেখক আমাকে যা বলেছেন সেটা আমি ওই প্রকাশককে বলেছি, এটা কি ঠিক? তখন ওই প্রকাশক বলছে হ্যাঁ আমাদের সঙ্গে ওনার সেটেল হয়ে গেছে, জিনিসটা আপনি করতে পারেন। কিন্তু বাংলাদেশে অনেক প্রকাশক তা করবেন, বলবে না। অনেক উদাহরণ আছে। আমার আবুল হাসান চৌধুরী আমাকে বলেছেন তার একটা বই তার সঙ্গে কোনো কথা না বলে, মানে এটা সাক্ষাৎকারের বই, তো মনে করেন আমি সালমা বানির সাক্ষাৎকার নিলাম, এখন এটা সত্য কিছুটা আমার কিছুটা ওনার, কথা তো ওনার, প্রশ্ন আমি করেছি, তাহলে কি হবে? উনি বইটা কিন্তু কিন্তু শেষ পর্যন্ত আমি, কিন্তু যেহেতু এটা আমি নিয়েছি, আমাকে ওনার সঙ্গে আমার চুক্তি হবে যে ওনাকে আমি কি টাকা দেব, কেমন, তারপর আমি কিভাবে এটা থেকে লাভ করব। এরকম আবুল হাসান চৌধুরীর নিয়ে একটা সাক্ষাৎকারের গ্রন্থ আরেকজন প্রকাশক যার সাক্ষাৎকার নিয়েছিলেন তার একটা ছেলের সঙ্গে কথা বলে আবুল হাসানকে কিচ্ছু না বলে ছাপিয়ে দিয়েছে। অর্থাৎ এখানে একটা অসততা কাজ করছে, প্রকাশকদের মধ্যে অসততা আছে, লেখকের মধ্যেও আছে। লেখকের মধ্যে অসততা বলতে আমি বোঝাচ্ছি, যখন তিনি মনে করেছিলেন বইটা বিক্রি হবে না, আমার এক বন্ধু আছে আমাকে বলে যে আমার নির্বাচিত কবিতা করছে, আমাকে টাকা দেয় না। আমার তাই নাকি? তো পাণ্ডুলিপি কখন দিস? কয় 2 বছর আগে। বই বেরিয়েছে কখন? 1.5 বছর আগে। পাণ্ডুলিপি দেওয়ার সময় তুমি কিছু বলছিলা? কয় না। চুক্তি করছো? কয় না। তো করনি কেন? আসলে যখন পাণ্ডুলিপি চেয়েছে তার কাছে, সে খুশি হয়েছে যে তার একটা নির্বাচিত কবিতার বই করবে, কেউ তো চাচ্ছে না, খুব খুশি হয়েছে। যখন দেখছে বইটা 2-4 জন গিয়ে তারা বলে তোমার বই কিনছি, ও মনে করছে 500, 2000, 5000, 10,000 করে বিক্রি হয়ে গেছে। আর এখন আরেকটা ট্রেন্ড বেরিয়েছে, আমার এখানেও ঘটেছে, আমি পরে একজনের সঙ্গে একটু নাই করলাম, বইটা ধরে ছবি তুলতেছে, ছবি টবি তুলে চলে গেল, ওই লেখককে পাঠাবে তোমার বই কিনছি, প্রচুর হয়। তো বই কি আমার বিক্রি হয়েছে? বই কি বিক্রি হয়েছে? আমাদের টাকা দেবো। অবিশ্বাস। তো আমি প্রথম প্রকাশনা কিছুদিন কাজ করেছিলাম, ওখানে আমি কিছু নিয়ম কানুন ডেভেলপ করেছি, চুক্তিপত্রের ভাষা তৈরি করেছি। ওখানে একটা জায়গা আছে, এই বইটি যদি প্রথম মুদ্রণ শেষ হয়ে যায় বা যে কোনো মুদ্রণ যদি শেষ হয়ে যায়, মুদ্রণটি শেষ হয়ে যাবার 1 বছরের মধ্যে যদি উনি পুনর্মুদ্রণ বা নতুন সংস্করণ প্রকাশ না করেন, তাহলে এই চুক্তি বাতিল হয়ে যাবে। অর্থাৎ একটা প্রকাশকের কাছে আপনার একটা বই দেওয়া আছে, 3 বছর ধরে এটার কোনো মুদ্রণ নেই, তিনি বইটা ছেড়েও দিচ্ছেন না, তাহলে আপনি কি করবেন? আপনি তাহলে বিপদে পড়ে গেলেন। অতএব আমি লেখকের পক্ষে এই জিনিসটা চুক্তিপত্রের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। চুক্তিপত্রের মধ্যে আরেকটা জিনিস ঢুকানো দরকার, সেটা হলো চুক্তিটা আপনার সঙ্গে যখন হচ্ছে তখন তাতে লেখা থাকতে হবে এই পাণ্ডুলিপি, চূড়ান্ত পাণ্ডুলিপি পাওয়ার কতদিন পরে আপনি, কতদিনের মধ্যে আপনি এই বইটা করবেন। অনেক সময় চুক্তিপত্র হয়েছে, লেখক আশা করতে 6 মাসের মধ্যে হবে, আবার আদনান সৈয়দ কিন্তু আমাকে মারতে পারে, তার একটা বই আমাদের দেরি হচ্ছে, আমরা বেঁচে গেছি, চুক্তিপত্র হয়নি এখন। কেমন? এইগুলো কিন্তু লেখকের বুঝে নেওয়া উচিত। লেখক রয়্যালটি পাবেন সেই চুক্তিটাও লেখা থাকা উচিত। লেখক প্রথম মুদ্রণের রয়্যালটি পাবেন না, সেরকম যদি আপনাদের আলোচনা হয় সেটাও চুক্তিপত্রে লেখা হওয়া উচিত। যদি লেখক টাকা দেবেন বইয়ের জন্য, কত টাকা দেবেন, সেক্ষেত্রে লেখক কত কপি বই পাবেন, প্রকাশক কত কপি বই ছেপে বাজারে কতদিন রাখবেন, এটাও চুক্তিপত্রে লেখা থাকা উচিত। তাহলে লেখা থেকে পাণ্ডুলিপি করবেন আপনি, পাণ্ডুলিপি থেকে বই করবেন, বই করতে গেলে আপনাকে প্রকাশকের কাছে যেতে হবে, প্রকাশকের সঙ্গে আপনার একটা এগ্রিমেন্ট হবে, সেই এগ্রিমেন্টে আপনি কি চান, প্রকাশক কি চান, সেটা আলোচনার ভিত্তিতে একমত হওয়ার পর সেটা সম্পূর্ণ বাংলাদেশে যদি হয় বাংলাদেশের রাষ্ট্রীয় স্ট্যাম্পে
এই চুক্তি লিপিবদ্ধ হতে হবে এবং স্বাক্ষরযুক্ত হতে হবে। যেমন আমি মার্কিন প্রকাশকের সঙ্গে যখন চুক্তি করেছি, 4-5টা বই আমরা, যেমন ফজলে হাসান আবেদের উপর একটা বই আমরা, স্কট ম্যাকমিলানের লেখা একটা বই, হোপ ওভার ফেথ বইটার নাম, এইটা আমরা আমেরিকার রয়্যাল লিটলফিল্ড সম্ভবত প্রকাশকের নাম, তার সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। তাদেরকে আমরা $3,000 দিয়েছি, 3,000 মার্কিন ডলার তাদেরকে আমরা দিয়েছি। এবং সেই চুক্তিপত্র, বিশ্বাস করবেন না, 17 পৃষ্ঠা। এই চুক্তিপত্র পড়তে আমি ক্লান্ত হয়ে যাই, এত কন্ডিশন। এবং একটা কন্ডিশন হচ্ছে, এই বই নিয়ে বাতিঘরের সঙ্গে রহমান অ্যান্ড লিটলফিল্ডের যে চুক্তি হচ্ছে, এটাতে যদি কোনো আইনি সমস্যা তৈরি হয় তাহলে সেটা বিচার হবে, বিবেচনা হবে মার্কিন আইন অনুযায়ী, মার্কিন পাবলিকেশন আইন অনুযায়ী, বাংলাদেশের পাবলিকেশন আইন অনুযায়ী না। তুমি রাজি থাকলে করো, না তোমার সঙ্গে। বুঝেন? কিন্তু এত সহজ না, আমরা জিনিসটাকে অনেক সহজ মনে করি। এক্ষেত্রে একটা কথা বলি, ধরেন একটা বই আমেরিকা থেকে বেরিয়েছে, এখন আমি এটার অনুবাদ বাংলাদেশ থেকে বের করব। আমেরিকার কালচার আর বাংলাদেশের কালচারের মধ্যে কোনো কোনো জায়গায় অনেক তফাৎ আছে। আমেরিকায় আপনি আপনার রাষ্ট্রপতিকে, প্রধানমন্ত্রীকে যেভাবে গালি দিতে পারবেন, বাংলাদেশে তা আপনি পারবেন না। আপনি ধর্ম নিয়ে, কালচার নিয়ে আপনি যেভাবে কথা বলতে পারবেন, বাংলাদেশে তা আপনি পারবেন না। তখন সেখানে একটা ক্লজ থাকে ওই 17 পৃষ্ঠার মধ্যে। সেই ক্লজটা হচ্ছে কি, তোমার যদি মনে হয় এই বইয়ের কোনো অংশ তোমার ছাপার ক্ষেত্রে ঝুঁকি আছে, তাহলে তুমি সেটা আমাকে জানাও। সে কিন্তু এই জায়গাটা ফেলে দেয়া বা এডিট করার, যাতে করে আমি বাঁচতে পারি। আমি মরে গেলে তো লাভ নেই, আমি জেলে থেকে লাভ আছে আমার? আমি তো জেলে যাব না। আমি তারা বলতে, তুমি তো মুক্তিযুদ্ধ নিয়ে তোমার বইতে এই কথা লিখছো, এটা তো ঠিক না। এরকম ঘটনা কিন্তু ঘটছে। তুমি যে তথ্য দিচ্ছ, এটা এক জায়গায় আছে মুক্তিযুদ্ধে মারা গেছে 3 লাখ লোক। আমি বলি, আমি যদি আমার বইতে মুক্তিযুদ্ধে মারা গেছে 3 লাখ লোক, 2টা ঘটনা ঘটবে, আমি ইতিহাসের বরখেলাপ করলাম, তারপর আমি জেলেও যেতে পারি। এটা একটা স্বীকৃত যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে 30 লক্ষ লোক শহীদ হয়েছে, তাই না? ফলে আমি এটা এডিট করে দেবো। কিন্তু সেই এডিট করাটা কিন্তু আমার মূল পাবলিশারকে জানাতে হবে। এখানে একটা কথা আপনারা জানেন, অনেকেই জানেন, তবু বলি। অনেকে মনে করেন একজন লেখকের একটা বই যখন একজন পাবলিশার বের করে, সেই বইটা যতদিন পাবলিশারের শর্ত থাকবে, এই বইটার অন্য যে কোনো ফর্মের উপস্থাপনায় পাবলিশারের অনুমতি লাগবে। আপনার ওই গল্পের বই থেকে একটা গল্পকে সিনেমা করবে, অনুমতি নিতে হবে পাবলিশারের কাছ থেকে। এই বইটা অন্য ভাষায় অনুদিত হবে, অনুমতি নিতে হবে পাবলিশারের কাছ থেকে, লেখকের কাছ থেকে না। তাহলে লেখকের স্বার্থটা কিভাবে রক্ষিত হবে? পাবলিশার যে রয়্যালটিটা ওই পাবলিশারের কাছ থেকে পাবে। ধরেন বাংলা থেকে আমাদের একটা বই ইংরেজিতে অনুবাদ হলো লন্ডনে, ওই লন্ডনের প্রকাশক আমাদের বাতিঘরের সঙ্গে চুক্তি করবে যে আমি 10% রয়্যালটি দেশে, এই যেমন আমি মার্কিন প্রকাশককে $3,000 দিলাম রয়্যালটি, ওই মার্কিন প্রকাশক ওইখান থেকে $1,500 টাকা লেখককে দিয়ে দিবে। তার সঙ্গে যেরকম চুক্তি আছে সে অনুযায়ী কিন্তু টাকাটা ওর কাছে চলে যাবে। যেমন আমরা ইউপিএল এর একটা বই, ডক্টর কামাল হোসেনের, ইংরেজিতে বেরোনো বইটা, এই বইটা বাংলা ভাষণ বের করেছে প্রথম প্রকাশন। বইটা অনুবাদ করেছে মিজানুর রহমান খান, আমার সহকর্মী ছিলেন, মারা গেছেন। আমরা কিন্তু কামাল হোসেনের সঙ্গে কোনো চুক্তি করিনি, যদিও বইটা কামাল হোসেন সাহেব মিজানুর রহমান খানকে দিয়ে 2.5 লাখ টাকা দিয়ে অনুবাদ করিয়েছে। তা সত্ত্বেও আমাদের চুক্তিটা কিন্তু ইউপিএল এর সঙ্গে। ইউপিএল কিন্তু এখান থেকে আমরা যা বিক্রি করবো সেটা 10% রয়্যালটি আমরা ইউপিএল কে দেব, ইউপিএল সেখান থেকে 5% রয়্যালটি কামাল হোসেনকে দেবে। আচ্ছা, এবার আমি একটা প্রশ্ন নেব। কেন, আপনাকে সমস্যা? যতটুকু শুনেছি মনে হচ্ছে প্রকাশকের কোনো দায় নাই, সব দায়িত্ব হলো লেখকের। ওকে, ঠিক আছে।
প্রকাশকের দায়টা আমি একটু বলি। প্রকাশক যখন বইটি বের করতে সম্মত হবেন, তিনি আনএডিটেড পাণ্ডুলিপি বের করতে সম্মত হতে পারেন না। তিনি অগুছালো বইটাও বের করতে সম্মত হতে পারেন। সম্মত হয়ে গেলে এইবার প্রকাশকের দায়িত্ব হচ্ছে এটাকে এডিট করার, তাকে পয়সা দিয়ে এডিট করাতে হবে। আনএডিটেড বই অযত্নে বাইন্ডিং খুলে যায়, কিছু বাইন্ডিং আছে পড়া যায় না, বইটা খুললাম ছেড়ে দিলাম, বইটা নিজে নিজে বন্ধ হয়ে গেল। কেন ভাই এরকম হবে? বাইন্ডারের সঙ্গে যুদ্ধ করতেছি বছরের পর বছর, যে আমার বই খোলার পরে খোলায় থাকতে হবে। বাংলাদেশে অনেক বই আছে অনেক সুন্দর, কিন্তু বই খুলে পড়া যায় না, কোনো দিয়ে চেপে ধরে বই পড়তে হয়। কেন রে ভাই, বই কোনো দিয়ে চেপে ধরে পড়তে হবে কেন? প্রকাশকের কাজ হচ্ছে বইটি অপেক্ষাকৃত নির্ভুলভাবে, অপেক্ষাকৃত নির্ভুল বাক্যে, নির্ভুল ভাষায়, নির্ভুল তথ্যে সুন্দর করতে বিন্যস্ত করে। আবার ধরেন আপনি বইটা বের করলেন 10 পয়েন্টে, এটা কি মানুষ পড়তে পারবে? একটা স্ট্যান্ডার্ড আছে তো নাকি? আপনি মিনিমাম 12 পয়েন্টে বইটা ছাপতে হবে। হ্যাঁ, আপনি উদ্ধৃতিগুলো 11 পয়েন্ট পর্যন্ত দিতে পারেন। বাংলাদেশে এক সময় ইচ্ছঙ্কা বেরোতো 10 পয়েন্টে। আমরা কয়েকজন এই ইচ্ছঙ্কের কাজ করতে করতে আমরা বললাম যে আসলে 10 পয়েন্টের, আমি নিজে 10 পয়েন্ট করতে পারি না, আমার পাঠক কিভাবে পড়বে? এখন কিন্তু অনেকে ইচ্ছঙ্কা করতেছে কিন্তু 11 পয়েন্টে। কেমন? প্রকাশকের দায়িত্ব হচ্ছে লেখকের সঙ্গে যে চুক্তি হবে সেটা অনুসরণ করা। প্রকাশক লেখকের সঙ্গে চুক্তি হয়েছে বইটা 500 কপি ছাপা হবে, তাকে দেওয়া হবে 200 কপি, ও যদি টাকা নিয়ে বই করে। এখন প্রকাশক করেন কি, 250 কপি ছাপেন, 250 কপি চেপে লেখকের মাথার উপর দেন 200 কপি, আর যে 50 কপি রেখেছেন সেটা কোথাও পাওয়া যায় না। যদি আপনি যান হাজির হন, তখন বই করে দেখাবে আপনাকে যে বই আছে। এটা হচ্ছে আসলে জোট চুরি, এগুলো হচ্ছে জোট চুরি পরিষ্কার। এই জোট চুরি করা যাবে না। আপনি যখন বইটা প্রকাশ না করতে পারেন, কিন্তু যদি আপনি বইটা প্রকাশ করবেন এই সিদ্ধান্ত নেন, এগ্রিমেন্ট অনুযায়ী আপনার দায়িত্বগুলো আপনাকে পালন করতে হবে। সেখানে যে নির্দিষ্ট সময় আছে সেই নির্দিষ্ট সময়ের মধ্যে বইটা বের করতে হবে। বইটা যদি শেষ হয়ে যায় 1 বছরের মধ্যে আপনাকে রিপ্রিন্ট করতে হবে, অথবা তারা বলতে হবে যে আমি আর রিপ্রিন্ট করবো না, আপনি অন্য প্রকাশককে বই দিয়ে দিতে পারেন। বইটা আপনাকে কিন্তু ভালো কাগজে ছাপতে হবে। আপনি প্রকাশক লেখককে বলেছেন বইটা 80 গ্রাম অফসেটে ছাপা হবে, আপনি ছাপলেন 60 গ্রাম অফসেটে, তাহলে কিন্তু আপনি একটা অন্যায় করলেন। আমি কোশ্চেন করবো একটা মামলাদার সাহেবের কথা। শিওর। আমার একটা প্রশ্ন আছে। আমার একটা অভিজ্ঞতা হচ্ছে এখানে থাকার কারণে, যে এখানকার প্রকাশকরা, বিশেষ করে ইউরোপ এবং আমেরিকার প্রকাশকরা হচ্ছে লেখকদের এমনভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে যে লেখকরা তোমরা নড়াচড়া করতে পারে না, অনলি টাকা দেয়, তারা ঠিকমতো টাকা দেয় এবং মানে অর্থ দেয় আর কি। আমি একটা উদাহরণ দিই, যে আমাদের এখানে নতুন প্রজন্মের কিছু বাংলাদেশি ছেলে মেয়ে তারা বই লিখছে এবং প্রকাশক আমেরিকান মেইন স্ট্রিম প্রকাশনা থেকে সেগুলো বের হচ্ছে। তো আমি তাদেরকে যখন আমি বললাম যে তোমার আমি ইন্টারভিউ ছাপবো কিংবা তোমার আমি লেখাটা অনুবাদ করে বাংলায় ছাপবো, ওরা ইংরেজিতে লিখছে, ওরা বলে যে আমার প্রকাশকের সাথে যোগাযোগ। রাইট। প্রকাশক না বলতে পারে সে এক চুলুক এদিক ওদিক যেতে পারবে। লন্ডন থেকে মনিকা আলী এলেন, আমাদের বাংলাদেশের বংশোদ্ভূত, চিনি আমি, আসলে দেখা হয়েছে। কথা আমি জানি, তো অ্যাওয়ার্ডও পেয়েছেন। তো এখন উনি যখন এখানে এলেন, আমি তাকে বললাম যে আপনাকে ইন্টারভিউ নিতে চাই আমাদের কাগজের জন্য। তো উনি বললেন যে আমার এই ম্যানেজার আছে পাশে, সরি আমার ম্যানেজার, আমার ম্যানেজার আছে পাশে, তুমি ওর সাথে আমি তো বাংলাদেশি, আমিও বাংলাদেশি, তো বলছেন আমার ম্যানেজারের সাথে আমি সরাসরি এরকম ঝুমপালাহির যখন এসেছি, ঝুমপালাহির সাথে কথা বলছি, বাঙালি মেয়ে, আপনি জানেন। অরুন্ধতী যখন এসছে, আমরা এইভাবে কথা বলি, কোনোভাবে আজ পর্যন্ত কারো ইন্টারভিউ নিতে পারিনি কিংবা কারো লেখা সেখানে অনুবাদ করে প্রকাশনার কোনো অনুমতি পায়নি। তার মানে আমি বুঝতে পারলাম যে লেখকরা পুরো না, আমি ক্ষেত্রে আপনাকে বলি, এটা লেখক আসলে আপনাকে এড়িয়ে গেছে। আপনি ইন্টারভিউ দিতে পারবেন না, এটা কখনোই পাবলিশারের সঙ্গে চুক্তিতে নাই থাকে। এটা উনি আপনাকে এড়িয়ে গেছেন। যারা একটু মনে করেন বিক্রম সিং, সে চাইবে যে আপনি আগে তার ম্যানেজার সঙ্গে, যেমন আমি যদি প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে কথা বলতে যান, সেও বলবে যে তুমি আগে আমার ম্যানেজারের সঙ্গে কথা বলো, মানে সে আপনাকে এড়িয়ে গেল। কিন্তু তার ম্যানেজারের সাথে কথা বলতে হবে, ম্যানেজারই তো এগুলো করবে।
অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, ম্যানেজারের সঙ্গে কথা বলতে হবে, এটা তার পলিসি, এটা প্রকাশনার সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু আপনি যদি তাকে জিজ্ঞেস করেন যে আমি তোমার বইয়ের একটা চ্যাপ্টার অনুবাদ করে আমার পত্রিকায় ছাপতে চাই, অবশ্যই আপনার পাবলিশারের অনুমতি দিতে হবে। আমি অনুবাদ করার জন্য আমরা চেয়েছি। আপনি একটা চ্যাপ্টার, পুরো বই না, আপনি 5টা পৃষ্ঠা অনুবাদ করে আপনার পত্রিকায় ছাপবেন। আমরা ছাপতেছি বাংলাদেশে, আমরা গরিব দেশ, কিন্তু এইখানে আরেকটা জিনিস হচ্ছে যে তারা পেমেন্ট চায়। হ্যাঁ চাইবে তো। পেমেন্ট ছাড়া হ্যাঁ, আপনি যখন পাবলিশারকে বলবেন, পারলো হ্যাঁ তুই 5 পৃষ্ঠা ছাপবা, ঠিক আছে তুমি আমাকে $50 দাও, হ্যাঁ চাইবে। এটা বাংলাদেশের ঘটনা। কিন্তু আচ্ছা, বাংলাদেশে যে আমরা এত সাক্ষাৎকার নিয়ে পত্রিকায় ছাপি, আমরা কি ওই অথরকে টাকা দিই? আচ্ছা, বাংলাদেশের আমেরিকান থাকে। ইউরোপে আপনি যে কোনো অথরের সঙ্গে কথা বলবেন, সাক্ষাৎকার দেবেন, এটা আগে ম্যানেজারের মাধ্যমে তার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। ম্যানেজার তখন আপনাকে বলবে যে তুমি কতক্ষণ কথা বলবা, ½ আওয়ার, ওকে তুমি $200 দাও, তখন সে আপনাকে একটা ডেট ফিক্স করবে। এটা কিন্তু লেখকের স্ট্র্যাটেজি, নট পাবলিশার্স। হয়তো পাবলিশারের না। কিন্তু এই যে আমরা- বড় লেখক যারা, তারাই লেখক। মার্কাসের সঙ্গে আপনি কথা বলতে পারবেন, মার্কাস দেখাই করে। অর্থাৎ এখানে আরেকটা তাহলে কথা আমাকে যুক্ত করতে হবে, আবার- সেটা হচ্ছে পাওয়ার। যেমন জাফর ইকবাল স্যারের যদি আমি একটা বই নিতে চাই, যেহেতু আমাকে টিকতে হয়, আমি যদি জাফর ইকবাল স্যার একটা বই পেলে, ওই বইয়ের বলা আমি আরো 10টা বই যেগুলো কম চলবে, আমি মনে করি যেগুলো বের হওয়া উচিত, ভালো বই কিন্তু চলবে 300 কপি, আমি তখন সেই বইগুলো করতে পারবো। এখন জাফর ইকবাল স্যার বলবেন যে আমাকে, আমি তো 50% রয়্যালটি 1 পয়সাও কম নেব, আমার ঠিক আছে, আমি 15% দেবো। কিন্তু 15% রয়্যালটি আমরা মাত্র 3 জন লেখককে দিয়ে থাকি, বাতিল করি। সোজা কথা, আমি পরিষ্কার আপনাদেরকে জানাই দিচ্ছি, বাংলাদেশে আমরা 15% রয়্যালটি 3 জন লেখককে দিয়ে থাকি, আর সব লেখককে আমরা বাতিল করি, আমরা 10% রয়্যালটি দিই গায়ের দামের উপরে। এবং আমরা এখন প্ল্যান করছি ভবিষ্যতে আমরা গায়ের দামে রয়্যালটি দিতে চাই না। দরকার হলে এই রেশিও ঠিক থাকবে, আমার বিক্রয়ের উপর রয়্যালটি, দরকার হলে আমরা এটা 20%-এ যাব, কিন্তু আমরা রয়্যালটি দিতে চাই যা বিক্রি করলাম তার। এটি নিয়ম, এটা আগে তো ট্রেডিশনাল প্রসঙ্গক্রমে আপনাদেরকে বলে কত রাখি করে আমি। বিক্রি হলো হিসাব তো রাখেন। ধরেন প্রকাশক বলল যে আমি তোমার বই 500 কপি ছাপবো, প্রকাশক 500 কপি ছাপলো কি ছাপলো না আপনি কিভাবে বুঝবেন? তখন আপনি বলবেন যে তুমি যে বাইন্ডিং করছো, ওই বাইন্ডিং দিয়ে টাকা দিছো না, ওই রসিদটা দেখো। তখন প্রকাশক কি করবে? রসিদ আরেকটা বানাবে। বাংলাদেশে এগুলো আপনি পারবেন না ভাই। একটা স্কুল, একটা গভর্নমেন্ট কলেজ থেকে বই কিনতে আসে পাতিগড়ের আউটলেটে, তারা বলে কি আমাকে 2টা বিল দিতে হবে, একটা এই, আমাদের পারবো না ব্যাপার। মানে ব্যবসা হারাচ্ছি, প্রতিনিয়ত ব্যবসা হারাচ্ছি আমরা, কারণ এটা আরেকজন করতেছে তো, আমি করতেছি না, আরেকজন করতেছে, সে 2টা বিল দেবে। বলতেছে আমি সহযোগিতা করতেছি, বলে আমি সাহিত্যের Please. উন্নতি উপকার। রাশেদ ভাই, আমার একটা প্রশ্ন, Please. সেটা হচ্ছে সংস্করণ নিয়ে, যে প্রথম সেকেন্ড এডিশন, হ্যাঁ। তো বইটা যদি প্রথম সংস্করণ শেষ হয়ে যায়, হ্যাঁ। এখন দ্বিতীয় সংস্করণে যদি প্রকাশকের সঙ্গে যোগাযোগ করেও লেখক কোনো উত্তর না পান, বা তিনি দ্বিতীয় সংস্করণ করবেন কিনা সেটাও যদি না জানান, তখন লেখকের কি করা উচিত সেক্ষেত্রে? ওই ডকুমেন্টগুলো রেখে দিবেন এবং 1 বছর অপেক্ষা করবেন, তারপর আরেকজন প্রকাশককে দিয়ে দিবেন। আচ্ছা। পরিষ্কার। আচ্ছা, ঠিক আছে। সোজা আরো বলেন, এই যাতে যা যা জানার বলেন আমাকে। আসলে আমার একটা এক্সপেরিয়েন্স আমি শেয়ার করতে চাই। আপনি আমাকে প্রশ্ন করলে ভালো হয়েছে, না, সেই ওই এক্সপেরিয়েন্সের ভিত্তিতে প্রশ্নটা করেন। হ্যাঁ, how are you going to characterize that? জি জি। experience? সেটা হলো, আমি একজন বিখ্যাত প্রকাশককে বই দিলাম, সে কভার তৈরি করলো, কভারটা আমার পছন্দ হয়নি, হুম। আমি বললাম এটা একটু চেঞ্জ করতে হবে। হুম। উনি আমাকে বললেন যে আমার যে কভার আর্টিস্ট সে সংশোধন করবে না, সে যা করবে সেটাই অ্যাকসেপ্ট করতে হবে। জি। তো যেহেতু আপনার এটা পছন্দ না, তা আপনি এটা নিজস্ব কাউকে দিয়ে কভার করে আমাকে দেন, আমি ছাপাবো। আমি বললাম যে আমি বিদেশে থাকি 40 বছর, আমি তো কোনো আর্টিস্টকে ওই মানে সেই সময়, এখন আমার তো 50 বছর হয়ে গেছে বিদেশের অভিজ্ঞতা, যাই হোক, তো সেই সময় উনি, আমি নুরুল নবীর কথা বলছি, স্যার আমি বুঝার চেষ্টা করতেছি, আমি দেখতে পাচ্ছি না তো, এখন বুঝছি। Thank you. উনি বললেন যে আপনি করে দেন, আমি সেটা চাবো। আমি বললাম আমি তো ভাই বিদেশে থাকি, আমি কাউকে চিনি না, একমাত্র আপনাদের যে কভার আর্টিস্ট তাকেই চিনি, তো উনি না পেলে আমি কি করবো? তখন জাফর আমার ছোট ভাই মতো, জাফরকে বললাম যে তুমি এত বিখ্যাত, দেখো নিশ্চয়ই
ছবি কাউকে দিয়ে করিয়ে দেন, তারপরে উনি যখন কাউকে দিয়ে করিয়ে দিল তো এই ঘটনাটাকে আপনি কিভাবে ক্যারেক্টারাইজ করবেন? এটা আচ্ছা। আইনটিক্যাল অর লিগাল? ওকে, এক্ষেত্রে আমি একটু বলি, যদি এই ধরনের আশঙ্কা থাকে তাহলে আপনি চুক্তি করার সময় এই কথাটা যোগ করতে হবে, প্রচ্ছদ লেখক এবং প্রকাশকের পছন্দের ভিত্তিতে হতে হবে। যদি চুক্তিপত্রে এই কথা লেখা না থাকে তাহলে প্রকাশককে প্রচ্ছদ বদল করার জন্য স্যার আপনি চাপ দিতে পারবেন না, কারণ প্রচ্ছদ প্রকাশকের আওতায়। প্রচ্ছদ প্রকাশকের আওতায়। আমি একটা উদাহরণ দিই, বাংলাদেশে একটা ধারণা চালু আছে যে বইয়ের সাবজেক্ট অনুযায়ী প্রচ্ছদ হতে হবে। বই যদি মুক্তিযুদ্ধ থাকে তাহলে একটা রাইফেল থাকতে হবে, কেমন? কিন্তু আপনি পেঙ্গুইন বা হার্পার কলিন্স বা রবেন অ্যান্ড লিটলফিল্ড বা এখানে আপনারা তো আমার চেয়ে অনেক বেশি জানেন, আপনারা বার্নস অ্যান্ড নোবেলে যান, আপনি দেখবেন শতকরা 90টা বইয়ের মধ্যে, আমি এই 3 দিন আগেও বার্নস অ্যান্ড নোবেলে গেছি, প্রচ্ছদের সঙ্গে বইয়ের সাবজেক্টের কোনো মিল নেই। ওটা হলো এই যে graphics। সম্প্রতি Graphics। এই যে আনন্দ পাবলিশার্স থেকে বাংলাদেশি একজন লেখকের যে একটা উপন্যাস বেরিয়েছে, এখানে দীপঙ্কর দাস আছেন, আমি দেখতে পাচ্ছি, ওই যে মাসুদ আহমেদের, ওটার নাম যেন কি, জীবন দাসকে নিয়ে লেখা, কাঞ্চন ফুলের কবি। তাহলে আপনি একটা জীবন দাসের ছবি চাইবেন এই বইয়ের প্রচ্ছদে? আছে? এই বইটা যারা দেখেছেন এই বইয়ের প্রচ্ছদে কি জীবন দাসের ছবি আছে? নাই। আর গুড মুসলিম একটা বই আছে, এটা হচ্ছে তামিমা নামে। এই গুড মুসলিম বইয়ের প্রচ্ছদে গুড মুসলিমের কোনো প্রতিফলন আছে? বা আর ক্লাসিকগুলো যেগুলো হচ্ছে সেগুলো বললাম না, তো সাবজেক্টের কোনো ধারে কাছে নেই। যদি আপনারা কেউ মনে করেন যে প্রচ্ছদ আপনারও চয়েস হতে হবে, কারণ প্রকাশক চিন্তা করে যে আমি কি করলে এই বইটা বেচতে পারবো, আর আপনি চিন্তা করছেন কি করলে আমার বইয়ের সাবজেক্ট প্রচ্ছদে প্রতিফলিত হবে, তাই তো? তাহলে আপনি চুক্তিপত্রের মধ্যে তা লিখে রাখতে হবে। এটা হয় অনেক সময় লেখক বলেন যে তখন লেখক পাওয়ারফুল হতে হয় যে তার বই অন্তত 2000 কপি বিক্রি হবে, এরকম একটা যদি আগের থেকে যদি একটা নিশ্চয়তা থাকে যে না এই লেখক একটা বড় লেখক। এই যে বললাম জাফর ইকবাল স্যার যদি বলো তোমার এই বছর হয় না, আমি এটা ফেলে দেবো, কিন্তু সোজা কথা ভাই, এখানে কথা বলার কিছু নেই। আর আমার যদি এখন আমি যদি একজন প্রকাশককে বলি আমার বই তো কবিতা লিখি, বই বিক্রি হয় 150 কপি 200 কপি, আমি যদি বলি তোমার এই বছর হবে না, আমার এই যে বারবার চেঞ্জ করতে হবে, সে কি রাজি হবে? আর বাংলাদেশের ব্যাপার আমি একটা কথা বলি, খুবই তীক্ষ্ণ কথা, একজন লেখকের সঙ্গে পারফেক্ট লোক। সেটা হচ্ছে যিনি প্রচ্ছদ করেছেন আসলে খুবই ভালো প্রচ্ছদ করেন। আমাদের বেশিরভাগ বই প্রচ্ছদ হয়তো এরাই করে, আপনার দ্বিতীয়বার করতে চায় না, মানে এটা একটা কঠিন ব্যাপার। এখন বাংলাদেশে একটা প্রচ্ছদের জন্য আমাদের 5 থেকে 10,000 টাকা দিতে হয়। এটা কি মাজার ভাই আছেন, আপনার কি বিশ্বাস হচ্ছে কথাটা? হ্যাঁ, আমি জানি তো। আগে কিন্তু 2000 টাকা দিয়ে কাভার হতো। এই যে এখানে দর্পণ কবিরের একটা প্রচ্ছদ আমি একজন শিল্পীকে দিয়ে করিয়েছি, আমাকে এখান থেকে পার্সি করে আমার বন্ধু, আমার বড় ভাই দর্পণ কবির আছে কিনা আমি জানি না, 10,000 টাকা দিয়েছে। এবার এটা আপনারা দর্পণ কবির সঙ্গে কথা বললে বুঝতে পারবেন যে টাকাটা আমার কাছে পাঠিয়েছে, আমি এই প্রচ্ছদকারকে এই টাকা আমি নিজে দিয়েছি, এই তোফাজ্জল লিটন এই টাকাটা আমার কাছে পাঠিয়েছে। এবং দেখি কি উনি যে বইয়ের নাম দিয়েছেন তাতে একটা ওনার একটা অভিপ্রায়, মানে একটা একার বা একটা ওকারে একটা কোথাও ঝামেলা আছে, তিনি লেখক নিজের ঝামেলায় দেওয়ার সময় কিন্তু খুব সাবধান। আমি বলছি যে পরে কিন্তু উনি চেঞ্জ করবেন না, উনি বানান ঠিক আছে গিয়ে ভুল আছে দায়িত্ব তার না, ঠিক আছে? তো উনাকে তারপর আমাকে দর্পণ দা বলতেছেন, লিটন বলতেছেন যে ভাই এখানে তা একটা একা দিতে প্রচ্ছদ কিন্তু হয়ে গেছে, আমার খুবই সুন্দর প্রচ্ছদ হয়েছে। আমি বললাম যে আমি এটা পারবো না, আপনারা ডাইরেক্ট প্রচ্ছদকারের সঙ্গে যোগাযোগ করেন। তবে আসার কথা যে তারা ডাইরেক্ট যোগাযোগ করেছেন, প্রচ্ছদকার সেই কারেকশন করে দিয়েছেন। কারণ এটা কিন্তু একটা জিনিস হয়ে গেলে আরেকটা নতুন করা সম্ভব, কিন্তু এটা চেঞ্জ করা অনেক সময় অনেক কঠিন হয়ে যায়। দুটো তো ভিন্ন জিনিস, মানে দুটা ক্রিয়েটিভিটিটাই ভিন্ন। অর্থাৎ আমি লেখকদেরকে আমি পরামর্শ দিচ্ছি, আপনি প্রথমত আপনার ওজন বোঝেন, আপনার পাঠকের এরিয়াটা বোঝার চেষ্টা করেন,
এবং চুক্তিপত্রে আপনি কি কি চান সেটা আপনি তার সঙ্গে করেন। আপনি এখন কিছু কিছু জিনিস আছে আপনার সত্ত্বে সে মানবে না, তার সত্ত্বে আপনি মানবেন না, তাহলে ওই প্রকাশক ছেড়ে দেন, আপনি আরেকজনের কাছে যান। বাংলাদেশে 450 প্রকাশক আছে, যদি আমি গুনতে পারবো না, না, আরো বেশি আছে। 500। বাংলা একাডেমির বইমেলায় প্রায় 450 প্রকাশক অংশগ্রহণ করে। এগুলো কই থাকে আমি জানি না। আমি সবার অবগতির জন্য বলছি, সেই কভার আর্টিস্টের সাথে আমার যখন পার্সোনাল রিলেশন হলো, তাকে দিয়ে আমার 10-12টা বইয়ের 3-4 বার চেঞ্জ করেছি, ডিগ্লান্ডিং করে দিয়েছি। এটা তো আপনার যে আমি যেটা মেসেজ দিচ্ছি যে পার্সোনাল রিলেশন অলসো হেল্পস। এটা হয়, কিন্তু এটা সত্যিকার অর্থেই হয়। কিন্তু আপনার যদি মনে করেন মুর্তজা বশির স্যার মারা গেছেন, 2-4টা বইয়ের মুর্তজা বশির যাত্রা বইয়ের কভার করে দিবে, কিন্তু এত বড় আর্টিস্ট। কিন্তু আপনার সঙ্গে ভালো সম্পর্ক থাকলে, যেমন আমি যখন স্যারের বাসায় যেতাম, এইখানে কিন্তু তখন অক্সিজেনের নল, তার মৃত্যুর বছরখানেক আগের কথা বলছি, আমি করছি কি এরকম প্যাড নিয়ে গেছি, এগুলো পাওয়া যায় কি ব্যাপারে যেন আর্টিস্ট পেপারটা আর্টিস্ট পেপার, হ্যাঁ। তা আমি রেখে দিছি, এটা তো আমার প্ল্যান আছে আগের থেকে, কিছু বলতেছি না। স্যার বলেন কি রাশিদ এটা কি? স্যার এটা প্যাড, ওই আঁকার প্যাড, তাই না, এটা দাও দেখি। তারপরে স্যার সাইনিং পেন 3টা কালার পেন বের করে পরপর 3টা নারী মুখ আঁকলেন, কয় নিয়ে যাও। তা ওনাকে দিবে, এগুলো আমার কাছে আছে। এবং উনি আমার একটা ছাপচিত্র, 2টা ছাপচিত্র উনি যখন গায়াতে প্রদর্শিত হচ্ছিল, নিচে লিখিয়ে দিয়েছেন টু রাশেদ। অর্থাৎ এটা আমার কাছ থেকে কেউ নিতে পারবে না, মানে দাবি ওর পরিবারে দাবি করতে পারবে না, সাইন করা আছে টু রাশেদ। এটা কিন্তু নরম ভাই ঠিক বলেছেন, আপনার যদি ব্যক্তিগত সম্পর্ক থাকে আপনি এটা করে নিতে পারবেন। আমার আরেকটা মধুর এক্সপেরিয়েন্স, আমার প্রথম বইয়ের কভার যে পাবলিশার কামরুল ভাইকে দিয়ে করা চেয়েছিল, আমি কল করলাম, সাথে আমি ওদের নিতে পারি। এটা ইম্পর্টেন্ট যে পার্সোনাল রিলেশন। আমি একটু পোশাকের দিকে যাচ্ছি। আমি এখানে জানি একটা কুইক কোশ্চেন, লেখক আর প্রকাশকের চুক্তি এটা কোনো থার্ড পার্টি এক্সপেরিয়েন্স লোক এটা নেগোশিয়েট করার কথা নাকি এটা শুধুমাত্র না, আপনি যদি মনে করেন প্রকাশককে না বলে ড্রাফটটা নিয়ে আপনি আমার লয়ারের সঙ্গে দেখাতে পারেন। এটা ভালো একটা প্রশ্ন করেছে, আমি আপনাকে অনেক ধন্যবাদ দিচ্ছি। মানে আপনি ড্রাফটটা নিয়ে আপনার লয়ারের সঙ্গে কথা বলেন যে এখানে আমার কি আর কোনো ইনক্লুড করার আছে কিনা। কিন্তু খেয়াল রাখতে হবে প্রকাশকের গুরুত্ব, লেখকের গুরুত্ব বুঝে চুক্তিটা হয়। আপনার সঙ্গে আমার যে চুক্তি হবে, জাফর ইকবাল স্যারের সঙ্গে যে চুক্তি হবে, 2টা শব্দগুলো একরকম হবে না। তো আমি বুঝাই দিই, শুধু খেয়াল রাখবেন, আমি মনে করি যে চুক্তি ছাড়া বই পাওয়া উচিত। আপনি টাকা দিলেও চুক্তি করবেন, আপনি টাকা না দিলেও চুক্তি করবেন, এবং তিনি যা বলছেন আপনি বলুন ঠিক আছে ওটা আপনি এটা লিখে আমার সঙ্গে এটা চুক্তি করেন। এটা 3টা স্ট্যাম্প লাগে, 3টা স্ট্যাম্প হচ্ছে বাংলাদেশে 300 টাকা লাগে। আমরা সাধারণত আমার নিজের টাকাতে এই স্ট্যাম্পটা কিনে এবং নিজের টাকাতে চুক্তি করি। আমি মনে করি যে এই চুক্তি প্রকাশককে নিরাপত্তা দেয়, লেখককে নিরাপত্তা। বাহ, ঠিক। অনেক সুন্দর।